উনি অসুস্থ জেলে, এবং তার ছেলে বিদেশ থেকে দেশে এসে ক্ষমতা নিবেন, এই কারণে তার ছেলের জন্য অপেক্ষা করতে হবে, আর দল ভুগবে, দলের নেতারা সাফার করবে, জুলুমের শিকার হবে, সেটা মেনে নেওয়া যায় না। তাই দলের মতো আচরণ করেনি, দল নেতৃত্ব শূন্য ছিল। আপনারা কম্পেয়ার করেন ভেনেজুয়েলার সাথে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট ট্রাম্প তুলে নিয়ে গেছেন, কিন্তু এরপর ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নিয়েছেন। ওনারা কিন্তু মাদুরো আসবে এর জন্য অপেক্ষা করে বসে থাকেননি। রাষ্ট্র চলতে হবে। রাষ্ট্রপতি চলে গেছেন, মরে গেছেন, হারিয়ে গেছেন, দেশটা থেমে থাকতে পারে না। এটাই গণতন্ত্র। এবং বঙ্গবন্ধু যখন মারা গিয়েছিলেন, এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, সো হোয়াট, উই আর ভাইস প্রেসিডেন্ট। ঠিক একইভাবে এটাকে কিন্তু ভুল অনুবাদ করেছিল আওয়ামী লীগ। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, দল চলবে দলের মতো। নেতা মরেছে, নেতা জেলে গেছে, এর জন্য দল আটকে থাকতে পারে না। এটা হচ্ছে দলের ভেতরকার গণতন্ত্র, এবং দল সেরকমই হওয়া উচিত। অন্যথায় দলের 12টা বাজে। তাই দলকে সবসময় অল্টারনেটিভ নেতা, নেতৃবর্গ তৈরি করতে হয়, যেটা বিএনপি আওয়ামী লীগ দুটো দলই ব্যাপকভাবে বিফল হয়েছে। আমাদের প্রজন্মের কোনো নেতৃত্ব আওয়ামী লীগ বা বিএনপি গড়ে তুলতে পারেনি, সঠিক নেতৃত্ব। এই জন্য এই দুটি দলই বিপদে, কারণ এই দুটি দল পরিবার ভিত্তিক। অন্ধের মতো ধরেই নেওয়া হয়েছে খালেদা জিয়ার পরে তারেকের পর তার মেয়ে, একইভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পর তার ছেলে মুজিবের পর সজীবের পরে এখন কে জানে কে হয়, টিউলিপ নাকি কে জানে, লন্ডন থেকে এসে নেত্রী হয়ে যায় নাকি। এরকম একটা অপেক্ষা করতে করতে দুটি দল এই ভেতরে ভেতরে শেষ হয়ে গেছে। মেধার চর্চা এভাবে হয় না, দলের মেধার চর্চা এভাবে হয় না। ব্রিলিয়ান্ট মানুষদেরকে দলে ফেরাতে হলে তাদের স্বপ্নকে আটকে রাখা যাবে না। তারা স্বপ্ন দেবে প্রয়োজনে দলের যেন প্রধানমন্ত্রী হতে পারি দেশের, এবং দলের নেতা হতে পারি। যখন আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্টরা সে পথে আটকে যায় বা তাদেরকে আটকে দেয়া হয় পরিবারের স্বার্থে, সিন্ডিকেটের স্বার্থে, তখন একসময় দলের 12টা বাজে, যেটা আওয়ামী লীগ বিএনপির বেজে গেছে। সেটা থেকে সজীবজের জয় বের হয়ে আসবে বলে একটি ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে। দেখা যাক। তাই আমি ব্যক্তিগতভাবে মুক্তি চাই, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি চাই। মেধার বিকাশ প্রকৃতভাবে হোক। আমি চাই বাংলাদেশ গোলামি থেকে মুক্তি পাক, বিশেষ করে পারিবারিক গোলামি থেকে মুক্তি পাক। এটা আমি মনে প্রাণে চাই, আপনারা জানেন। আমি আজকে থেকে বহু বছর ধরেই পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে কথা বলে আসছি, এখনো তাই বলবো। আমি বলেছি 35টি পরিবার এই বাংলাকে 2000 বছর গোলাম বানিয়ে রেখেছে। পৃথিবীর কোনো ভূখণ্ডকে এভাবে গোলাম বানিয়ে রাখেনি। গণতন্ত্রের নামে আমাদের দেশে চলছে সিলেক্টেড মোনার্কিজম বা নির্বাচিত রাজতন্ত্র। এটা মেনে নেওয়া যায় না। সিন্ডিকেটে আটকে গেছে, পরিবার তাদের সিন্ডিকেটে আটকে গেছে দুটি দল। এই সিন্ডিকেট, পারিবারিক সিন্ডিকেট সকল পর্যায়ে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। সেটা মেয়র নির্বাচন হোক, এমপি নির্বাচন হোক, মন্ত্রী নির্বাচন হোক, সকল ক্ষেত্রে পারিবারিক ভাইরাস ছড়িয়ে গেছে। আমরা তাই এই পারিবারিক সিন্ডিকেট থেকে মুক্তি চাই। যদি কোনো রাজনৈতিক শক্তি আসে, সেটা জামাত হোক, যদি জামাত বাংলাদেশে কঠোর শরিয়া আইন কায়েম করতে চায়, আন্দোলন করবো আমরা আবার। কিন্তু সেই আন্দোলনে আবার মেধার বিকাশ ঘটবে। মেধার বিকাশকে আটকে রাখা যাবে না, পরিস্থিতি তো হতেই থাকবে। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি একজন লোক ইংল্যান্ড থেকে এসে উড়ে এসে জুড়ে বসে বাবার শুক্রাণুতে জন্ম হয়েছে বলে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে, যে বাংলাদেশ সম্বন্ধে কিছুই জানে না, কুমিল্লায় গিয়ে ইপিজেড করতে চায়, যেখানে ইপিজেড 2000 সাল থেকেই আছে, যে কিনা পারিবারিক ফ্যামিলি কার্ড করতে চায়,
সেটাও শেখ হাসিনা প্রচলন করে গিয়েছিলেন, যার কিনা সাহসের পরিচয় কখনো পায়নি, যার কিনা পড়াশোনা নেই। তাই আমাদের বাংলাদেশের প্রকৃত মুক্তি আনতে হলে সামনে এগুতে হবে, এমনকি আমাদের প্রজন্মের সঠিক নেতৃত্ব বেরিয়ে আসতে হবে। একেবারে চ্যাংরাদেরকেও দেওয়া যাবে না, একেবারে ঘাটের মোনা বুড়া 80-70-80 এদেরকেও দেওয়া যাবে না। আমাদের প্রজন্মকে বেরিয়ে আসতে হবে, এবং আমরা বেরিয়ে আসতে পারবো না যদি না এই পরিবারতন্ত্র থেকে আমরা দেশকে, দলকে মুক্ত করতে না পারি। তারেক রহমানের সমালোচনা করি মানেই বিএনপির বিরোধিতা করি, এটা কেন হবে? শেখ হাসিনার পরিবারের সমালোচনা করলে আওয়ামী লীগের বিরোধিতা কেন করা হবে? এই যে ব্রেইন ওয়াশ হয়ে গেছে সমাজ, এ থেকে মুক্তি চাই। বাংলাদেশে প্রকৃত মুক্তি আসতে হলে সর্বপ্রথম, সবচেয়ে ইম্পর্টেন্ট, রাজনীতি করার, সুষ্ঠু রাজনীতি করার পথ সুগম করতে হবে। হাবটের সকল ইস্যুকে সমর্থন করি না, দুই একটা ইস্যু নিয়ে আমার অত্যুক্তি আছে, বাট ওভারঅল তারপরেও এই নির্বাচনে আমি হা ভোটকে সমর্থন করব। আপনারা হা ভোট দেবেন যদি নির্বাচন হয়। পারিবারিক গোলামি থেকে মুক্তি চাই, এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই। সর্বপ্রথম দলগুলোতে গণতন্ত্র ফিরে আসুক। আপনারা যখন এই ভিডিও দেখবেন সেই সময় শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন শেষ হয়ে গিয়েছে। এখন যতক্ষণ না ওটা সংবাদ সম্মেলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো কোন রকম খবর দিতে পারবো না আপনাদের। সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর আমি 2-4 জনকে বলে রেখে দিয়েছি, তারা ওই ভিডিওটা আমাকে করে পাঠানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তাহলে পরে আমি রাত্রিবেলা আপনাদের ওই ভিডিওটি দিয়ে একটি ছোট ভিডিও করে দেবো। কারণ আপনারা অনেকেই লিখেছেন এবং ফোন করছেন যে আমরা তো কিছুই জানতে পারবো না, তো আপনি যদি আমাদের সাহায্য করেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, জানি না কতটা পারবো কতটা পারবো না। এখন আর একটাও বড় খবর আছে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আপনাদের আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি যমুনায় গিয়ে খলিলুর রহমান এবং ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ইউনূসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন, এবং যাকে বলে ধোবি কাঁচা বলে না, ইউনূসকে ধোবি কাঁচা করেছে। তার থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে 1 কাপ চা, 1 গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার, ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এই কান দিয়ে ঢোকা ও কান দিয়ে বার করে। কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাঁচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার
এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসন তুলেছেন, তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ্র বদির বিবেচনাহীন ভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এরই একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটা প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোন রকম উচ্চ বাচ্চা করেননি। সেই নিয়ে তো একটা মানে সারমেয়র মতো হাল করে দিয়েছে কালকে। পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, সে অবাধ্য সারমেয়কে যেরকম বকা হয় সেরকম ভাই বকেছেন। তারপর বলছেন ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা। বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের দেখছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন। সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে
চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জেহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মানে নয়াদিল্লি এটাই মনে করছে। তো এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, এক কাপ চাও খাননি, এক কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি কাচা হলো, ধোবি মানে ধোপা ধোপা যেভাবে পাটে কাছে সেভাবে ইউনুসে কাঁচা হলো, তার এই 57 জন যে আপনার প্রেস উইংয়ে রয়েছে তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন কিস্টেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ভারত, ঢাকা এবং চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই সম্পর্কে ওয়াশিংটন কখনো নাক গলাতে পারে না, আমরা তাদেরকে সাবধান করছি। মধ্যখানে পদপিষ্ট হবে কিন্তু এই ইউনুস, ওর আমও যাবে ওর ছালাও যাবে, ভারতও কেলাবে, মারবে, আমেরিকাও মারবে, চীনও মারবে, তিনজনের মারবে। আর ওদিকে মায়ানমার তো বসেই আছে, দেখুন যে কোনোদিন হয়তো টুপটাপ পড়তে পারে, যে কোনো দিন। কারণ ভারত বলে দিয়েছিল ভাই 2 দিন দাঁড়া, আমরা আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, তারপর তোরা যা পারিস করিস। বলেছে না, যুদ্ধরা যদি অন্য লোকে অন্যের মাটিতে করে তাহলে তার থেকে সুবিধা আর কিছু হতে পারে না। তো এই টোটাল ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে ইউনুস খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে যাওয়া ইউনুস তখন ওই আজকে সকালবেলা তার একটা ওই ম্যারাথন দৌড়ের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যমুনা থেকে সামান্য দূরে শুনেছি, তিনি যাননি, বলেছেন আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। মন মেজাজ এক তিরিক্ষি হয়ে রয়েছে, তিনি বুঝতে পারছেন না আঘাতটা কোন দিক দিয়ে আসবে। তার উপরে আজকে আবার শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, সেখানে যে তিনি কি হুঙ্কার দেবেন সেটাতে কাঁটা হয়ে রয়েছে ইউনুস গং, যে এটাকে কি করে মোকাবিলা করা যায়। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই প্রবল শক্তিতে শেখ হাসিনার পাশে রয়েছে, সঙ্গে রয়েছে রাশিয়া এবং চীন। এতগুলো শক্তির সঙ্গে এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ, তারা নিজে মুখে যতই তরবর করুক না কেন, তারা তো নিজেরা জানে যারা পরনির্ভরশীল একটা দেশ, খাদ্য না পাঠালে পরে খেতে পারবে না, বিদ্যুৎ না পাঠালে পরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তো তারা এখন কি করবে সেই নিয়ে এখন খুব চিন্তার মধ্যে রয়েছে ডক্টর ইউনুস। ফলে ডক্টর ইউনুস এখন কোণঠাসা অবস্থায় যমুনাতে এক কোণে বসে আছেন এবং থরহরি কাঁপছেন যে আজকে শেখ হাসিনা কি বলবেন এবং তার প্রতি কি কি তোপ ডাকবেন। কি কি তোপ ডাকবেন তা তো মোটামুটি আমি একটা আউটলাইন তো গতকালকে বলে দিয়েছি, দেখবেন সেই অনুযায়ী কথাটা হবে। আর আমি চেষ্টা করছি ওই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি সবাইকে বলে রেখে দিয়েছি আমার হাতে যেই মুহূর্তে আসবে আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, যে মুহূর্তে আসবে আমি সেই মুহূর্তে আপনাদের ওখানে আপলোড করে দেবো।